আজকে আমরা পড়ব ক্লাস 8 জীবদেহের গঠন। আগের দিন আমরা দেখেছিলাম আদর্শ কোষ, আদি কোষ এবং এদের গঠন। আজকে আমরা দেখব আদর্শ কোষের গঠনটা আরও ভালো করে, আরও ডিটেলসে পড়ব। আগের দিন আমরা বলেছিলাম আদর্শ কোষের মধ্যে কোষ আবরক থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, এছাড়া আরও অন্যান্য বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে। আজকে আমরা প্রথম যেটা পড়ব সেটা হলো, বলেছিলাম তোমাদের কোষ আবরক দু ধরনের হয়, কোষ প্রাচীর, সেকেন্ড কোষ পর্দা। আজ আমরা দেখব কোষ প্রাচীর বা সেল ওয়াল। দেখব কোষ প্রাচীর কাকে বলে। প্রথমেই দেখো যেটা আছে, বলেছিলাম তোমাদের প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, তাই সংজ্ঞাটা শুরু হচ্ছে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে, অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর পাবে। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে যে পুরু, দৃঢ়, ভেদ্য মানে যেটা ভেদ করে দ্রাবক যেতে পারে, স্থিতিস্থাপক সেলুলোজ নির্মিত প্রাচীর থাকে, তাকে কোষ প্রাচীর বলে। তাহলে উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে যে পুরু, দৃঢ়, ভেদ্য, স্থিতিস্থাপক সেলুলোজ নির্মিত প্রাচীর থাকে, তাকে কোষ প্রাচীর বলে। উদ্ভিদের জনন কোষ অর্থাৎ রেণু ও রেণুমাতৃকোষ এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় কোথায় থাকে না মনে রাখতে হবে তোমাদের। উদ্ভিদের জনন কোষ এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এবার আমরা দেখব কোষ প্রাচীরের গঠন। কি দেখব? প্রথমেই কোষ প্রাচীরের উপাদান কি, অর্থাৎ কি নিয়ে কোষ প্রাচীর গঠিত হচ্ছে। প্রধানত কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। কি? কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। 50 থেকে 60টি সেলুলোজ অণু সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে মাইক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠিত হয় ম্যাক্রোফাইব্রিল। তাহলে কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। 50 থেকে 60টি সেলুলোজ নিয়ে সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে কি গঠিত হচ্ছে? মাইক্রোফাইব্রিল। মাইক্রো অর্থাৎ ছোট। আবার অনেকগুলি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠিত হয় ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো অর্থাৎ বড়। ম্যাক্রোফাইব্রিল কোষ প্রাচীরের গঠনগত একক রূপে কাজ করে। ওকে, তাহলে কোষ প্রাচীরের গঠনগত একক কে? ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিলগুলি সারিবদ্ধভাবে অবস্থান করে এবং ম্যাক্রোফাইব্রিলের মাঝে মাঝে অনেক ফাঁকা স্থান থাকে, যা ধাত্র নামে পরিচিত। হেমিসেলুলোজ, এটাও মনে রাখবে, হেমিসেলুলোজ, সেটা ছিল সেলুলোজ, ওটা হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ ম্যাক্রোফাইব্রিলগুলির মধ্যে আড়াআড়ি সংযোগ স্থাপন করে। পেকটিন জাতীয় পদার্থ ধাত্রের মধ্যে থাকে, যা মাইক্রোফাইব্রিলের মধ্যবর্তী স্থানগুলি ভরাট করে। তাহলে মাইক্রোফাইব্রিলের মধ্যবর্তী স্থানগুলো কে ভরাট করে? পেকটিন বা পেকটিন জাতীয় পদার্থ। এবার আমরা দেখব কোষ প্রাচীরের ছবি। দেখতে পাচ্ছ কোষ প্রাচীর, এই মোটা অংশটা যেটা অরেঞ্জ কালার, পুরোটাই কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে এখানে একটা, ভেতরে ইয়েলোটা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আর ফাঁকা স্থানটা ভ্যাকুওল। এবার দেখো কোষ প্রাচীরের গঠনটা। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে আছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা ভেতরেরটা, তার বাইরে কোষ প্রাচীর। মাঝের যে ব্রাউনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধ্য ল্যামেলা,
এই সাইডেরটা প্রাথমিক প্রাচীর, তারপর আছে গৌণ প্রাচীর, মাঝের যে ছিদ্রটা সেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, যার মাধ্যমে পাশের কোষের সঙ্গে সংযোগ স্থাপন হয়। নেক্সট, কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজ কি? যেহেতু কোষ প্রাচীর কোষে সবার বাইরে আছে, তাহলে কি করবে? কোষের প্রোটোপ্লাজম ও প্লাজমা পর্দা বা কোষ পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে, কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করে। কোষ প্রাচীর ভেদ্য পড়লে ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি দুটি কোষের মধ্যে জল ও খনিজ পদার্থ আদান প্রদানে সাহায্য করে। কোষ প্রাচীরের প্লাজমোডেসমাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমোডেসমাটা পার্শ্ববর্তী কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। কোষ প্রাচীরে উপস্থিত কিউটিন ও সুবেরিন জাতীয় পদার্থ বাষ্পমোচনের হার কমাতে বিশেষভাবে সাহায্য করে। কোষ প্রাচীর উদ্ভিদ দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা দান করে। ওকে, এবার আমরা দেখব প্লাজমোডেসমাটার সংজ্ঞা। উদ্ভিদ কোষ প্রাচীরের অসংখ্য সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে পার্শ্ববর্তী কোষগুচ্ছের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন হয় তাকে প্লাজমোডেসমাটা বলে। উদ্ভিদ কোষ প্রাচীরের অসংখ্য সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে পার্শ্ববর্তী মানে পাশের কোষগুলির সঙ্গে যে সাইটোপ্লাজমীয় সংযোগ, অর্থাৎ সাইটোপ্লাজমের মাধ্যমে যে সংযোগ স্থাপন হয় তাকে প্লাজমোডেসমাটা বলে। প্লাজমোডেসমাটার মাধ্যমে এক কোষ থেকে পার্শ্ববর্তী কোষে জল, খাদ্যবস্তু ও অন্যান্য পদার্থ পরিবাহিত হয়। তাহলে এর কাজ কি? একটা কোষ থেকে পাশের কোষে জল, খাদ্যবস্তু ও অন্যান্য পদার্থ পরিবহন করে। এবার দেখব কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন और প্লাজমা মেমব্রেন। সংজ্ঞা: প্রত্যেক সজীব কোষে, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, যেই হোক, প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে যে পাতলা, সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রবেদক ভেদ্য মানে যেই পর্দা দিয়ে দ্রাবক যাবে তার সাথে সাথে কিছু নির্বাচিত বা সেই পর্দার পছন্দ মতো কিছু দ্রাবক যেতে পারবে, লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় অর্থাৎ 3টে স্তর আছে সজীব আবরণী থাকে, তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলে। তাহলে প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে যে পাতলা, সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রবেদকভেদ্য, লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণী থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলে। দেখব কোষ পর্দার গঠন। ত্রিস্তরীয় অর্থাৎ প্রথমেই বলা আছে কোষ পর্দা 3টি স্তর নিয়ে গঠিত। একেবারে বাইরের ও ভেতরের অপেক্ষাকৃত পাতলা স্তর দুটি, মানে বাইরের দিকে যে স্তরটা থাকে আর ভেতরের দিকে যে স্তরটা থাকে, এক অনুস্তর প্রোটিন দ্বারা গঠিত, অর্থাৎ এক স্তর প্রোটিন দ্বারা গঠিত, এবং মাঝের অপেক্ষাকৃত পুরু স্তরটি দুই অনুস্তর লিপিড বা ফ্যাট দ্বারা গঠিত। তাহলে বাইরের মানে ওপরের আর নিচের দুটো স্তর
প্রোটিন দ্বারা গঠিত এবং পাতলা। মাঝের স্তরটা লিপিড বা ফ্যাট দ্বারা গঠিত এবং অপেক্ষাকৃত মোটা। প্রোটিন, লিপিড, প্রোটিন এরূপ ত্রিস্তরীয় আবরণীকে একক পর্দা বলা হয়। কোষ পর্দা প্রোটোপ্লাজমের ওপর সর্বদা সমানভাবে বিস্তৃত থাকে না, মাঝে মাঝে আঙুলের মতো প্রবর্ধক গঠন করে। এই প্রসারিত অংশগুলিকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাই কাকে বলে? কোষ পর্দা প্রোটোপ্লাজমের ওপর সর্বদা সমানভাবে বিস্তৃত থাকে না, মাঝে মাঝে এটি আঙুলের মতো যে প্রবর্ধক গঠন করে তাকে মাইক্রোভিলাই বলে। এবার এই ত্রিস্তরীয় কোষ পর্দার ছবিটা একবার দেখে নেব। দেখো, বলা ছিল বাইরের দিকে প্রোটিন স্তর, এখানেও বাইরের দিকে প্রোটিন স্তর, অর্থাৎ দুধারে প্রোটিন স্তর যেটা আছে দেখো পাতলা আর একটা করে স্তর, দুটো প্রোটিন স্তরই। মাঝের এটা দেখো লিপিড স্তর এবং মোটা, আর এটা একটা লিপিড, এটা একটা লিপিড, দুটো লিপিড স্তর নিয়ে একটা লিপিড স্তর তৈরি হচ্ছে এবং সেটা মোটা। লিপিডের এটা হচ্ছে পোলার প্রান্ত, এটা নন পোলার প্রান্ত। কোষ পর্দার কাজ, এটাও যেহেতু বাইরের দিকে থাকে, কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে, কোষের আকৃতি প্রদান করে। এর একটি প্রধান কাজ হলো সজীব কোষের বহি ও অন্ত মাধ্যমের একটি অভিশ্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করা। কয়েক প্রকার কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, ইয়ার এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে। কোষান্তর ব্যাপন ও অভিশ্রবণে সাহায্য করে। পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল ও কঠিন খাদ্য গ্রহণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। হরমোন গ্রাহক হিসেবে কাজ করে, অর্থাৎ হরমোন গ্রহণ করে। রাসায়নিক উত্তেজক হিসেবে কাজ করে। এই যে তোমরা পড়লে ব্যাপন, অভিশ্রবণ, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এগুলো কি এবার আমরা দেখে নেব। প্রথম দেখব ব্যাপন। যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণুগুলি তাদের নিজস্ব গতিশক্তির গুণে বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ে এবং সমঘনত্বে পরিণত হয় তাকে ব্যাপন বলে। যেমন ধরো, কোনো ঘরের একটা কোণায় ধূপ জ্বালালে, যেখানে ধূপটা জ্বলছে সেখানে কিন্তু ধোঁয়াটা প্রথমে সৃষ্টি হবে, অর্থাৎ শুধুমাত্র সেখানেই প্রথম ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে, সেটা ঘন ঘন এক রকমের দ্রবণ। এরপর কি হচ্ছে, সেই ধোঁয়াটা ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে এবং পুরো ঘরের মধ্যে একটা সমঘনত্বের সৃষ্টি করছে, সমঘনত্বের ধোঁয়া, অর্থাৎ পুরো ঘরের মধ্যেই অল্প পরিমাণে ধোঁয়াটা আছে। এটাকেই বলা হচ্ছে ব্যাপন। ব্যাপন পদ্ধতিতেই ধোঁয়াটা ছড়িয়ে পড়ে এবং সমঘনত্বে পরিণত হয়। নেক্সট, অভিশ্রবণ। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুগুলি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিশ্রবণ বলে। এখানে কি বলা হচ্ছে দেখো, দুটি দ্রবণ, যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা দুটো দ্রবণকে পৃথক করা থাকবে। দ্রবণ অর্থাৎ যেখানে দ্রাবক আর দ্রাব থাকবে। আমরা এখানে ধরে নিলাম জল আর চিনির একটা দ্রবণ, এখানে দ্রাবক জল, দ্রাব চিনি। ওকে, একটা আছে বেশি ঘনত্বের, অর্থাৎ যেখানে চিনির পরিমাণ বেশি, আর একটা আছে কম ঘনত্বের, চিনির পরিমাণ কম। কি বলা আছে এখানে, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকবে। অর্ধভেদ্য পর্দা মানে যে পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবটা এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে, তার মানে শুধু জলটা একদিক থেকে অন্যদিকে যাবে, চিনির কোনো এক্সচেঞ্জ হবে না। কি হবে তখন, যে দিকটা আছে কম ঘনত্বের দ্রবণ অর্থাৎ চিনির পরিমাণ কম, সেদিক থেকে জলটা ওই পর্দা ভেদ করে যেদিকে চিনিটা বেশি আছে
সেই দিকে প্রবেশ করবে। তার জন্য কি হবে, যেখানে চিনিটা কম ছিল অর্থাৎ ঘনত্ব কম ছিল সেখানে জলের পরিমাণও কমবে অর্থাৎ ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। আর যেখানে চিনির পরিমাণটা বেশি ছিল অর্থাৎ ঘনত্ব বেশি ছিল সেখানে জল বাড়লে চিনির ঘনত্বটা কমতে থাকবে। এইভাবে ধীরে ধীরে একটা সময় পরে, নির্দিষ্ট সময় পরে দুটো দ্রবণের ঘনত্ব সেম হয়ে যাবে অর্থাৎ সম ঘনত্বের দ্রবণে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিস্রবণ। নেক্সট, পিনোসাইটোসিস। যে প্রক্রিয়ায় কোষ পর্দার মাধ্যমে কোষাভ্যন্তরে অর্থাৎ কোষের অভ্যন্তরে মানে কোষের মধ্যে তরল বস্তু গৃহীত হয় তাকে পিনোসাইটোসিস বলে। আর যে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন বস্তু কোষের মধ্যে গৃহীত হয় তাকে ফ্যাগোসাইটোসিস বলে। তাহলে কোষ পর্দার মাধ্যমে তরল বস্তু গৃহীত হলে পিনোসাইটোসিস, কঠিন বস্তু গৃহীত হলে ফ্যাগোসাইটোসিস। নেক্সট দেখব প্রোটোপ্লাজম। আদর্শ কোষের কোষ পর্দা বেষ্টিত যে অর্ধতরল কোলয়েডাল ও জেলির মতো সজীব পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা কি? আদর্শ কোষের কোষ পর্দা বেষ্টিত যে অর্ধতরল কোলয়েডাল ও জেলির মতো সজীব পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের কটা অংশ? দুটি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। পারকিনজি 1840 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটির প্রচলন করেন। তার মতে প্রোটোপ্লাজম জীবনের প্রাণকেন্দ্র স্বরূপ এবং তিনি কোষ মধ্যস্থ সমস্ত সজীব বস্তুকে প্রোটোপ্লাজম রূপে আখ্যা দেন। প্রোটোপ্লাজম জল, প্রোটিন, স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি জৈব বস্তু দ্বারা গঠিত একটি সজীব পদার্থ। টমাস হাক্সলের মতে প্রোটোপ্লাজমই জীব ভৌত আধার বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এটা একবার রিডিং পড়বে আর সংজ্ঞাটা পড়লে, কে প্রথম বলেছিলেন সেটা পড়লেই হবে। প্রোটোপ্লাজমের মধ্যে বললাম দুটো অংশ, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। সাইটোপ্লাজম এটি নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি সজীব বর্ণহীন অস্বচ্ছ থকথকে অর্ধতরল পদার্থ। নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। কোষের, আগের দিন ছবিতে দেখেছিলে, কোষের পরিধির দিকে অবস্থিত প্রোটোপ্লাজমের স্বচ্ছ অংশকে একটোপ্লাজম এবং ভিতরের দিকে অবস্থিত ঘন ও দানাদার অংশকে এন্ডোপ্লাজম বলে। সাইটোপ্লাজমে বিভিন্ন সজীব কোষাঙ্গাণু এবং সাইটোপ্লাজমীয় অজীবজ বস্তু বা সাইটোপ্লাজমীয় ইনক্লুশন বা অর্গাস্টিক পদার্থ থাকে। সাইটোপ্লাজমের কাজ কি? নিউক্লিয়াস কোষাঙ্গাণু ও নির্জীব বস্তুর ধাত্ররূপে কাজ করে, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, কোষের বৃদ্ধি ও কোষ বিভাজনে সাহায্য করে। নেক্সট আমরা দেখব নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। আদর্শ কোষের দ্বি-একক পর্দা বেষ্টিত অর্থাৎ দুটো আলাদা আলাদা একক পর্দা আছে। যে ঘন গোলাকার প্রোটোপ্লাজমীয় অংশ জীবের বংশগত বৈশিষ্ট্য ধারণ ও বহন করে এবং কোষের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। এর গঠন কি? এটি 4টি অংশ নিয়ে গঠিত, তোমরা জানো অলরেডি। ফার্স্ট, নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসটি যে পর্দা দিয়ে বেষ্টিত থাকে
তাকে নিউক্লিয় পর্দা বলে। এটি দুটি একক পর্দা দিয়ে গঠিত। এই পর্দার গায়ে অবস্থিত ছিদ্রগুলিকে নিউক্লিয় রন্ধ্র বলে। নিউক্লিয়াসের বহিঃপর্দায় মানে বাইরে যে পর্দাটা থাকে রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত থাকে। তাহলে দুটো পর্দা থাকে, ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয় রন্ধ্র, আর বাইরের পর্দার গায়ে রাইবোজোম ও ইয়ার থাকে। কাজ: নিউক্লিয়াসের নির্দিষ্ট আকৃতি প্রদান করে, নিউক্লিয়াস মধ্যস্থ অংশকে রক্ষা করে। পর্দা মানেই আকৃতি প্রদান করবে আর ভেতরের অংশটা রক্ষা করবে। নেক্সট, নিউক্লিওলাস। এটি নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশ, যা অসংখ্য দানাদার ও সূত্রাকার অংশ নিয়ে গঠিত। কাজ কি? রাইবোজোম ও আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএর ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট। রাইবোজোম ও আরএনএ সংশ্লেষ করে মানে তৈরি করে। নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের মধ্যে যে তরলটা থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে স্বচ্ছ অর্ধতরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস বা ক্যারিওলিন্থ বলে। কাজ: ক্রোমাটিন সূত্র ও নিউক্লিয়াসের ধাত্র রূপে কাজ করে। নিউক্লিয় জালিকা। নিউক্লিওপ্লাজমে যুগ্ম জালকাকার গঠন দেখা যায়, একে নিউক্লিয় জালিকা বলে। নিউক্লিয় জালিকার এক একটি সূত্রাকার অংশকে ক্রোমাটিন সূত্র বলে। মনে রাখবে ক্রোমাটিন সূত্র কাকে বলে। কোষ বিভাজনকালে প্রতিটি ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয়ে অর্থাৎ কুণ্ডলী পাকিয়ে ক্রোমোজোম গঠন করে। ক্রোমোজোম মধ্যস্থ জিন পিতামাতার থেকে তাদের সন্তান সন্ততির মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করে। প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। ক্রোমোজোম তৈরি হয় কোথা থেকে? ক্রোমাটিন সূত্র থেকে। সেই ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, যেটা বাবা মার দেহ থেকে তাদের সন্তানের দেহের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করে। এর কাজ কি? কোষ বিভাজনকালে ক্রোমোজোম গঠন করে। বংশগত পদার্থ বা ডিএনএ, যার ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বহন করে। এবার আমরা নিউক্লিয়াসের ছবিটা দেখে নেব। একটা পুরো নিউক্লিয়াসের ছবি দেখতে পাচ্ছ। বহিঃপর্দা, অন্তঃপর্দা, দুটো পর্দা আছে, অর্থাৎ বাইরে একটা পর্দা, ভেতরের দিকে একটা পর্দা। এর মাঝে যে ছিদ্র দেখতে পাচ্ছ নিউক্লিয় ছিদ্র, ঘন গোলাকার অংশ নিউক্লিওলাস, তরল অংশটা নিউক্লিওপ্লাজম, আর এগুলো ক্রোমাটিন সূত্র। বহিঃপর্দার গায়ে রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের কাজ: কোষের সকল জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। প্রচণ্ড ইম্পর্টেন্ট। বংশগত পদার্থ অর্থাৎ ডিএনএ কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে বহন করে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। বিভিন্ন অংশের কাজগুলো থেকেই নিউক্লিয়াসের কাজগুলো পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্টগুলির জন্য। এই ভিডিওর আগের পার্টির ভিডিওর লিঙ্কটি এবং এই ভিডিওর নোটের পিডিএফ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।